ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের জীবন বিজ্ঞানের যেই সাজেশন সিরিজ শুরু করেছিলাম তারই আজ 4 নম্বর ক্লাস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের জীবন বিজ্ঞান থেকে 1000টা প্রশ্নের সাজেস্টিভ একটা সেট তোমাদের জন্য আমি নিয়ে আসবো, এবং সেই কথা মতোই দেখো আমি আজকে কিন্তু আরও 25টা ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন জীবন বিজ্ঞান থেকে নিয়ে এসেছি, এবং প্রতিদিনের মতোই এতটাই ডিটেলস আলোচনা করব যাতে করে এই 25টা প্রশ্ন থেকে তোমরা আরও এক্সট্রা কিছু প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো। যারা আমাদের আগের ক্লাস করেছো তারা প্রত্যেকেই জানো কীভাবে প্রতিটা ক্লাস করানো হয়। তো আশা রাখবো এই সেশনগুলো যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথমেই বলছে নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন। ঠিক আছে, বলছে কি এই 4টে অপশানের মধ্যে ইথিলিন, ফ্লোরিজেন, অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, এই 4টে হরমোনের মধ্যে নিচের কোনটি একটি গ্যাসীয় হরমোন তোমাকে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে অপশান এ অর্থাৎ ইথিলিন হলো কিন্তু একটা গ্যাসীয় হরমোন। ঠিক আছে, কি বললাম, ইথিলিন হলো একটা গ্যাসীয় হরমোন। এবার আমরা এই চ্যাপ্টার থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান কিন্তু আমরা সংগ্রহ করব। কীরকম দেখতে থাকো। এবার যে তোমাদেরকে বলা হয় তাহলে ইথিলিন তো গেল গ্যাসীয় হরমোন, তাহলে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন এগুলো কী জাতীয় হরমোন? অ্যাবসিসিক অ্যাসিড এগুলো মনে রাখবে প্রাকৃতিক হরমোন। কি বললাম? প্রাকৃতিক হরমোন। প্রাকৃতিক হরমোন কি কি বললাম প্রত্যেকে নোট করে নেবে। আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমার সাথে শেয়ার করছি। প্রাকৃতিক হরমোন কি কি বললাম? এই যে অক্সিন প্রাকৃতিক হরমোন, অ্যাবসিসিক অ্যাসিড প্রাকৃতিক হরমোন, এছাড়া আর কি হতে পারে? জিব্বেরেলিন, জিব্বেরেলিন প্রাকৃতিক হরমোন। ঠিক আছে, এছাড়া সাইটোকাইনিন, এগুলো গেল প্রাকৃতিক হরমোন। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? বোঝা গেল? এই জায়গাটা নোট করে নিও। এবার আমি চলে আসি, প্রাকৃতিক হরমোন তো গেল, তাহলে কৃত্রিম হরমোন কি কি হবে? তাহলে এবার দেখে নাও কৃত্রিম হরমোন কি কি। দেখো, কৃত্রিম হরমোন হলো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NAA। অনেক সময় কিন্তু এগুলোর নাম জানতে চাওয়া হয়। NAA কি বললাম? ন্যাপথালিন, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, NAA। আর কি বললাম প্রথমে একটা? IPA ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, IBA ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। IBAটা খুব ইম্পর্টেন্ট, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড, ইন্ডোল বিউটাইরিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো গেল কৃত্রিম হরমোন। তাহলে কী কী বললাম? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, এগুলো গেল কৃত্রিম হরমোন। এবার আমি চলে আসি কিছু প্রকল্পিত হরমোন। ঠিক আছে, কিছু প্রকল্পিত হরমোন কি কি রয়েছে? ফ্লোরিজেন এটা একটা প্রকল্পিত হরমোন। ঠিক আছে, এছাড়া কি রয়েছে? ডরমিন, ডরমিন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রকল্পিত হরমোন। ভার্নালিন। ঠিক আছে, এগুলো গেল প্রকল্পিত হরমোন। আর আমরা ইথিলিন পেলাম গ্যাসীয় হরমোন। ঠিক আছে, ক্লিয়ার এতদূর অবধি প্রত্যেকের? তো ইথিলিন পেলাম গ্যাসীয় হরমোন, আর ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন পেলাম প্রকল্পিত হরমোন। ক্লিয়ার তো প্রত্যেকের? এবার আমরা চলে আসি এই যে ইথিলিন। ঠিক আছে, এই যে ইথিলিন, এই যে ইথিলিন হরমোনটা বললাম গ্যাসীয় হরমোন, তো এই ইথিলিনটা কাজ কি? খুব ইম্পর্টেন্ট কিন্তু ইথিলিনের কাজ খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। ইথিলিন হচ্ছে ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে সাহায্য করে। ঠিক আছে, কতগুলো এক্সট্রা ইনফরমেশান পেলে দেখো। ইথিলিন ফল পাকাতে সাহায্য করে। ফ্লোরিজেন খুব ইম্পর্টেন্ট কিন্তু, ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে, এটা প্রকল্পিত হরমোন কিন্তু। ফ্লোরিজেন কিন্তু কোনো রকম কৃত্রিম বা প্রাকৃতিক হরমোন নয়, প্রকল্পিত হরমোন যেটা ফুল ফোটাতে সাহায্য করে। ঠিক আছে, এবার আমরা অক্সিজেনের কিছু ইম্পর্টেন্ট কাজ যেটা তোমার জন্য আমি নোট করে রেখেছি সেটা একটু দেখে নাও। ঠিক আছে, অক্সিজেনের কাজ কি? অক্সিজেন দেখো প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। ঠিক আছে,
কীরকম উদ্ভিদ কোষ বিভাজিত হয়, কোষ যত বিভাজিত হয় তত তার বৃদ্ধি হবে, কোষ আয়তনে প্রসারিত হয়, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি পায়, কাক্ষী মুকুলে বৃদ্ধি ত্বরান্বিত হয়, ফলে উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, উদ্ভিদ কোষ বিভাজিত হবে, কোষ আয়তনে বাড়বে, ক্যাম্বিয়ামের সক্রিয়তা বাড়বে, কাক্ষী মুকুলের বৃদ্ধি হবে, এর ফলে কি হচ্ছে, এটা উদ্ভিদের আলটিমেট একটা বৃদ্ধি করছে। কে করছে? উদ্ভিদের বৃদ্ধি সাহায্য করছে অক্সিন হরমোন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু অক্সিনের কাজ, সেই জন্য নোট করে রেখে দিয়েছি। এছাড়া দেখো, অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, যে চলন রয়েছে ফটোট্রপিক চলন, আলোর দিকে, অভিকর্ষের দিকে, মানে অভিকর্ষের বিপরীতে চলন, ঠিক আছে, সেটা ফটোট্রপিক চলন। এই ব্যাপারগুলো কিন্তু অক্সিন নিয়ন্ত্রণ করে। এছাড়া কি বলছে কি, অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করে। ঠিক আছে, মানে একটা অপরিণত অঙ্গ, এই যে পাতা তো অপরিণত অবস্থাতে কিন্তু তাকে মোচন করতে দেবে না হচ্ছে অক্সিন, এই অকাল পতন রোধ করছে পাতা, মুকুল, ফুল, ফলের অক্সিন। ঠিক আছে, এছাড়া খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ যেটা অক্সিনের বারে বারে পরীক্ষায় আসে, যে অক্সিন কিন্তু অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়া ডিম্বাশয়টি ফলে পরিণত হয় এবং সেটা বীজহীন ফল। তাহলে অক্সিজেনের প্রভাবে এই যে নিষেক ছাড়াই বীজবিহীন ফল সৃষ্টি হচ্ছে, এই পদ্ধতিকে বলা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোজেনোসিস কিন্তু রয়েছে একটা, সেটা আলাদা জিনিস, এটা পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি হচ্ছে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদন, এই যে প্রসেস, এই প্রসেস হচ্ছে পার্থেনোকার্পি বলে। ঠিক আছে, এই প্রসেসটাকে পার্থেনোকার্পি বলে, যেটা কিন্তু এই অক্সিনের প্রভাবে ঘটে, যেটাকে কিন্তু অক্সিন সাহায্য করে। ঠিক আছে, বোঝা গেল তাহলে? এই যে অক্সিনের কাজগুলো বললাম, এই প্রতিটা কাজ কিন্তু খুব ভালো করে মনে রাখবে, যে অক্সিন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে। ঠিক আছে, উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে। এছাড়া উদ্ভিদের অপরিণত অঙ্গের অকাল পতন রোধ করছে এবং বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করছে অক্সিন। ঠিক আছে, আর এই অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হচ্ছে অ্যান্টিজিবরেলিন। এইটা কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে করিয়েছিলাম, যে অ্যান্টিজিবরেলিন কোন হরমোনকে বলা হয়, অ্যাবসিসিক অ্যাসিড বা ডরমিনকে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যান্টিজিবরেলিন, কেননা এই জিবরেলিনের যে কাজ, সেই কাজটাকে রোধ করছে। তো মনে রাখবে, অ্যাবসিসিক অ্যাসিডকে বলা হচ্ছে অ্যান্টিজিবরেলিন। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে এইভাবে কিন্তু আমি একটা করে ক্লাস তোমাদের সাথে কিন্তু নিয়ে আসতে চলেছি, প্রতিটা প্রশ্নই কিন্তু এইভাবে এতটা ডিটেলসে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো তাহলে প্রত্যেকে এই প্রশ্নের উত্তর বোঝা গিয়েছে আশা করি। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলছে দেখো, পরের প্রশ্নে বলছে পৌষ্টিক নালীর যে অংশে ভিলাই বা ভিলি থাকে তা হলো গ্রাসনালী, বৃহদন্ত্র, পাকস্থলী, ক্ষুদ্রান্ত। এ কোন অংশে ভিলি বা ভিলাই থাকে সেটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো দেখো, এই যে আমাদের পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে, মানবদেহের যে পৌষ্টিক তন্ত্র, এটা কি কোথা থেকে শুরু হচ্ছে? দেখো, এই যে মুখ, এখানে খাদ্যটা গ্রহণ হচ্ছে, মুখবিভাগ রয়েছে, এরপর কিন্তু চলে আসছে সরাসরি দেখো গলবিলে, এই যে গলবিলে আসছে, গলবিল থেকে দেখো এই যে গ্রাসনালী, ছবিটা আমি একটু একসেকেন্ড জুম করে নিই, তাহলে ভালো বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথমে এই যে এটা মুখবিবর, ঠিক আছে, এরপর দেখো গলবিল, এই যে গলবিল, ওকে, গলবিলের পর দেখো গ্রাসনালীতে আসছে, ঠিক আছে, গ্রাসনালীর পর দেখো খাবারটা কিন্তু পাকস্থলীতে প্রবেশ করছে, এই যে পাকস্থলীতে প্রবেশ করছে। ঠিক আছে, নেক্সট কী হচ্ছে, পাকস্থলীতে কোথায় যাচ্ছে? দেখো, পাকস্থলীতে যাচ্ছে ক্ষুদ্রান্ত, এই যে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্তের পর যাচ্ছে বৃহদন্ত্র দিয়ে পায়ু। ঠিক আছে, তাহলে দেখো, এই হচ্ছে মানবদের যে পৌষ্টিক তন্ত্রটা, এই অংশগুলো নিয়ে কিন্তু গঠিত। ক্লিয়ার? তাহলে এবার আমাদের প্রশ্নে কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে যে এই যে ভিলাই বা ভিলি, এটা কোন অংশে থাকে? মনে রাখবে, এই ভিলাই বা ভিলিটা কিন্তু ক্ষুদ্রান্তে থাকে। ঠিক আছে, এই যে অংশটা রয়েছে, এই অংশে কিন্তু আঙুলের মতো কিছু প্রবর্ধক দেখা যায়, যেটা হচ্ছে ভিলি বা ভিলাই। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো, এবার এখান থেকে এই যে পৌষ্টিক তন্ত্র থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে? কিছু ইম্পর্টেন্ট উৎসেচক কোথা থেকে খরিত হয় পরীক্ষা কিন্তু জানতে চাওয়া হয়। যেমন ধরো, মুখবিভাগ থেকে বা লালারস থেকে টায়ালিন নামক বা স্যালাইভারি অ্যামাইলেজ নামক কিন্তু একটা উৎসেচক খরিত হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন উৎসেচক কোথা থেকে খরিত হয়। কি বললাম? মুখবিবর থেকে খরিত হয় বা লালারসে থাকে। বা এরকম প্রশ্ন আছে যে মানব দেহের লালারসে কোন এনজাইম উপস্থিত থাকে? অপশান থাকতে পারে স্যালাইভারি অ্যামাইলেজ বা টায়ালিন। ঠিক আছে, তো মনে রাখবে স্যালাইভারি অ্যামাইলেজ
আমি স্পেলিংটা একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা মুখ করে থাকছে। আর একটা কথা তোমাদের আমি বলে রাখতে চাই, যারা এই ক্লাসগুলো করছো না, আগে তোমাদেরকে বলবো, আগে তোমরা একটু থিওরিটা ভালো করে পড়ে নিয়ে এসো। থিওরিটা ভালো করে পড়ে নিলে তোমাদের সুবিধাটা কোথায় হবে, আমি এই যে ক্লাসে আলোচনা করছি একটা জায়গা থেকে, তোমাদের কিন্তু জায়গাগুলো ধরতে সুবিধা হবে, তাহলে ভালো তোমাদের একটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে, আমি এই যে একটা হরমোন চ্যাপ্টার পড়া থেকে উদ্ভিদ হরমোনটা সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করে দিলাম, একটা সংক্ষেপে একটা কনসাইজ নোট তোমাদের আমি প্রোভাইড করে দিলাম। ঠিক আছে, তো এই জায়গাটা তোমাদেরকে কিন্তু যদি তুমি থিওরিটা পড়ে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে সে মুখস্থের মতো হয়ে যাবে, কোনো একটা খুব একটা বেশি কাজ দেবে না। বেশি এফেক্টিভ হবে যদি তুমি আগে থিওরিটা পড়ে রাখো, আগে তুমি জীবনবিজ্ঞানের চ্যাপ্টারগুলো ক্লিয়ার করে নাও 9-10-এর বই থেকে, বা তোমার কাছে যেই বই আছে সেই বই থেকে তুমি ক্লিয়ার করে নাও। ক্লিয়ার করে নিয়ে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করো, দেখবে খুব কাজে লাগবে। ঠিক আছে, খুব এফেক্টিভ হবে। তুমি থিওরি না পড়ে যতটা তোমার এফেক্টিভ হবে, তুমি থিওরি পড়ে যখন তুমি এমসিকিউটা প্র্যাকটিস করবে আরও বেশি এফেক্টিভ হবে তোমার এই ক্লাসটা। ঠিক আছে, সেই জন্য তোমাদের বলবো আগে থিওরিটা ক্লিয়ার করে নাও, দেন এমসিকিউ প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই, খুব ভালো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো পোস্টিংনালি কোন অংশে আমরা পেলাম, অপশন ডি ক্ষুদ্রান্ত। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, একজন মধুমেহ রোগী, মানে মধুমেহ রোগে আক্রান্ত রোগী ঘন ঘন জল পান করেন, কারণ তাকে রক্ত থেকে অতিরিক্ত যেটা নির্গত করতে হবে সেটি কি? শর্করা, ইনসুলিন, গ্লুকাগন এবং অপশান দিতে আছে লবণ। তাহলে মধুমেহ আক্রান্ত রোগীর রক্তে কি হয়? রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়, তাই তো? রক্তে কি হয়? শর্করার পরিমাণটা বেড়ে যায়। তাহলে কি বলছে, ঘন ঘন জলটা পান করতে হচ্ছে কেন না, তাকে রক্ত থেকে কোনটা নির্গত করে দিতে হবে। যখন রক্তে শর্করার পরিমাণটা বাড়ছে মধুমেহ আক্রান্ত রোগীদের, তাহলে নিশ্চয়ই রক্ত থেকে শর্করাটাকে আমাকে বের করতে হবে, যেটা আমার ক্ষতি করছে, তাই তো? তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আমরা প্রত্যেকেই জানি যে মধুমেহ বা ডায়াবেটিস মেলাইটাস বা মেলিটাস যাই বলো না কেন, ঠিক আছে, এখানেতে কি হয় যে রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যায়। তাহলে কি এই রোগে আক্রান্ত ব্যক্তির আমাদের যে ওষুধগুলো যেই জন্য ইনসুলিন দেওয়া হয়, এই রক্তেতে শর্করার পরিমাণটা কমানোর জন্য, হ্রাস করার জন্য। তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এবার এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন রয়েছে, যেটা হলো এই যে ইনসুলিন, ইনসুলিন হরমোন, গ্লুকাগন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? দেখো, ইনসুলিন হরমোন কিন্তু অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। ঠিক আছে, তাহলে কি বললাম, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ আছে, বিটা কোষ আছে এবং ডেল্টা কোষ আছে। তো কোন কোষ থেকে কোনটা ক্ষরিত হয়? দেখো, আলফা কোষ থেকে ক্ষরিত হয় কি বললাম, গ্লুকাগন। গ্লুকাগন ক্ষরিত হচ্ছে আলফা কোষ থেকে। বিটা কোষ থেকে ক্ষরিত কি হচ্ছে? বিটা কোষ থেকে ক্ষরিত হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, এবং ডেল্টা কোষ থেকে ক্ষরিত হচ্ছে সোমাটোস্ট্যাটিন। ঠিক আছে, তাহলে দেখো এই তিনটে হরমোন ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এই তিনটি হরমোনই কিন্তু অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে ক্ষরিত হচ্ছে, যথাক্রমে আলফা কোষ, বিটা কোষ এবং ডেল্টা কোষ থেকে। ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকের? পরে কিন্তু প্রশ্ন চলে আসে যে ইনসুলিন হরমোন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের কোন কোষ থেকে ক্ষরিত হয়? ঠিক আছে, তো এই জন্য এই কোষের নামগুলো কিন্তু মনে রাখবে প্রত্যেকে। ক্লিয়ার? তাহলে এবার দেখো, তাহলে আমাদের প্রশ্নে কি ছিল? প্রশ্নে ছিল যে মধুমেহ আক্রান্ত রোগীকে রক্ত থেকে কোনটা নিঃসৃত করতে হয়, কি নিঃসৃত করতে হয়? তাহলে রক্ত থেকে এই শর্করাটা বের করে দিতে হয়। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের? তাহলে এটা গেল অগ্নাশয় নিঃসৃত হরমোন। এবার যদি এখান থেকে প্রশ্ন আসে, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে যেগুলো এসে থাকে মাঝে মাঝে, যে কোন হরমোনটা কি ধর্মী হরমোন, একটু দেখে নাও। এই যে ইনসুলিন বললাম না, এই যে ইনসুলিন, এটা হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন, পেপটাইড ধর্মী হরমোন। আর খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো।
স্টেরয়েড ধর্মী। মনে রাখবে বিভিন্ন যে সেক্স হরমোনগুলো রয়েছে, যেমন টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো সব কিন্তু স্টেরয়েড ধর্মী। কি বললাম? টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো সব হচ্ছে স্টেরয়েড ধর্মী হরমোন। অ্যালডোস্টেরন, এগুলো সব কিন্তু স্টেরয়েড ধর্মী হরমোন। ঠিক আছে? আর ইনসুলিন হচ্ছে পেপটাইড ধর্মী হরমোন। তো এই জায়গাটা কিন্তু প্রত্যেকে একটু মনে রেখো। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্ন তাহলে কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে বলছে, নিচের কোনটি কাঁকড়া বীচের রেচনাঙ্গ? কাঁকড়া বীচের কোনটি রেচনাঙ্গ? সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, মালপিজিয়ান নালিকা এবং অপশন ডিতে আছে নালীপথ। তো আমি পুরো লিস্টটা তোমাদের জন্য রেখে দিয়েছি, কিন্তু পুরো লিস্টটা এবার চোখ বুলিয়ে নিও। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসার চান্স খুবই রয়েছে। অ্যামিবা, অ্যামিবা রেচনাঙ্গ কি? সংকোচী গহ্বর। প্ল্যানেরিয়া এবং ফিতা কৃমি সহ যে সকল চ্যাপ্টা কৃমি রয়েছে তাদের প্রত্যেকটা রেচনাঙ্গ হচ্ছে ফ্লেম কোষ বা শিখা কোষ। ঠিক আছে? মাকড়সা কাঁকড়া বিছে, আমাদের প্রশ্নে কিন্তু কাঁকড়া বিছেটি জানতে চেয়েছে। কক্সাল গ্রন্থি। ঠিক আছে? অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, কেঁচো, জোঁক, অ্যাম্ফিঅক্সাস, এদের রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। চিংড়ি, চিংড়ি রেচনাঙ্গ হলো সবুজ গ্রন্থি বা শুঙ্গ গ্রন্থি। আরশোলা এবং ফড়িংস যে সমস্ত পতঙ্গ রয়েছে তাদের রেচনাঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, খুব ইম্পর্টেন্ট কিন্তু। শামুক, ঝিনুক খুব ইম্পর্টেন্ট, বোজেনাসের অঙ্গ। এবং মেরুদণ্ডী প্রাণীদের প্রত্যেকের রেচনাঙ্গ হচ্ছে বৃক্ক। ঠিক আছে? এই লিস্টটা প্রত্যেকে খুব ভালোভাবে মনে রাখবে। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার চান্স কিন্তু খুব বেশি। একটা প্রশ্ন কিন্তু এখান থেকে পাবেই পরীক্ষায়। ঠিক আছে? তাহলে কাঁকড়া বীচের রেচনাঙ্গ কী পেলাম? অপশান বি, কক্সাল গ্রন্থি। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো নেক্সট প্রশ্নে। বলছে, পাশ্চাত্যের শিশুরা যারা খুব কম সূর্যালোক পায় তারা কোন রোগে আক্রান্ত হয়? তাহলে দেখো, সূর্যের রশ্মিতে আমরা কি পাই? সূর্যের রশ্মি থেকে আমরা ভিটামিন ডি পাই। ঠিক আছে? তাহলে যেসব শিশুরা কম সূর্যালোক পাবে, ঠিক আছে, তারা কি পাবে? তাদের কি অসুবিধা হবে? তাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যাবে, তাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা যাবে। তাহলে ভিটামিন ডি এর অভাব যদি দেখা যায়, তাহলে ভিটামিন ডি এর অভাবে কোন কোন রোগ হয় সেটা যদি আমরা জেনে থাকি, তাহলেই পাশ্চাত্যের শিশুরা সেই সব রোগে আক্রান্ত বেশি হবে। ক্লিয়ার? প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা কীভাবে ঘুরিয়ে এসেছে? যদি তোমাদের পরীক্ষায় ডিরেক্টলি প্রশ্ন চলে আসতো যে ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি দেখা যায়, তোমরা প্রত্যেকেই কিন্তু করে দিতে। রিকেট, অস্টিওমেলেসিয়া, যা অপশন থাকতো প্রত্যেকেই করে দিতে। কিন্তু যারা একটু প্রশ্ন বুঝবে না, যারা খুব না বুঝে মুখস্থ করে যাবে, তারা কিন্তু এই প্রশ্নটা এসে আটকে যাবে। যারা বুঝে পড়বে তাদের কোনো অসুবিধা নেই। বলছে পাশ্চাত্যের শিশুরা যারা কম সূর্যালোক পায়, আমার তখন মাথায় চিন্তা হবে যে সূর্যালোক কম পাই, তাহলে আমি সূর্যালোক থেকে কোন ভিটামিন পাই? না, আমি সূর্যালোক থেকে পাই ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি যখন আমি সূর্যালোক থেকে পাচ্ছি, তাই যেই সব বাচ্চারা সূর্যালোক কম পাবে তার মানে তাদের শরীরে নিশ্চয়ই ভিটামিন ডি এর ঘাটতি হবে। তো তাদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব ঘটে, তাহলে ভিটামিন ডি এর অভাবে যেই সব রোগগুলো দেখা যায় সেই সব রোগগুলোই তাদের শরীরে দেখা যাবে। এইভাবে কিন্তু আমাকে চিন্তাভাবনা করতে হবে। তো এইভাবে যে চিন্তাভাবনা করতে পারি, পরীক্ষায় যারা এইভাবে চিন্তাভাবনা করতে পারবে তারাই কিন্তু র্যাঙ্কটা করে নেবে। ঠিক আছে? আর তুমি ওই যে জেনে গেছো ভিটামিন ডি এর অভাবে অস্টিওমেলেসিয়া হয়, রিকেট হয়, কিন্তু তুমি বুঝে পড়োনি, তুমি মুখস্থ করে নিয়েছো ভিটামিন ডি এর অভাবে এই রোগগুলো হয়, ভিটামিন সি এর অভাবে এই রোগ হয়, ভিটামিন এর অভাবে এই রোগ হয়। কিন্তু যদি একটু বুঝে পড়তে, তাহলে তোমার এই জানা প্রশ্নটা ছেড়ে আসতে হতো না। ঠিক আছে? তো এই জন্যই বলছি থিওরিটাকে আগে খুব ভালোভাবে পড়ো, বইটাকে খুব ভালোভাবে বারবার রিডিং পড়ো, এগুলো খুব কাজে লাগবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশান এ, রিকেট। ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকে? তাহলে ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট হয় এবং বড়দের হয়ে থাকে অস্টিওমেলেসিয়া। এই প্রশ্নটা ডিরেক্টলি যদি তোমাদের তুলে দেয় তোমরা প্রত্যেকেই করে দেবে, কিন্তু যখনই প্রশ্ন ঘুরিয়ে চলে আসবে তখনই বলবে স্যার প্রশ্ন তো আননোন এসেছে, খুব টাফ প্রশ্ন হয়েছে। তাই তো? তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকে আশা করি বোঝা গিয়েছে। তাহলে চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে ডায়ালাইসিস প্রক্রিয়া মানবদেহের নিচের কোন কাজের সাথে জড়িত? ডায়ালাইসিস প্রক্রিয়া সংবহন, রেচন, জনন না শ্বসন? এই চারটে কাজের মধ্যে মানবদেহের কোন কাজের সাথে ডায়ালাইসিস প্রক্রিয়া জড়িত, এটা জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে? তো দেখো, আমাদের বৃক্কের কাজ কি বলতো? আমাদের বৃক্কের কাজ হচ্ছে রক্তকে পরিশ্রুত করা। ঠিক আছে? এবং প্রস্রাবের আকারে
যেসব বর্জ্য পদার্থগুলো আমাদের শরীরে উৎপন্ন হচ্ছে সেসব বর্জ্য পদার্থগুলোকে যেগুলো প্রবেশ করে সেগুলোকে কিন্তু আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে বের করে দেওয়া, তাই তো? এটা হচ্ছে আমাদের বৃক্কের কাজ। তো বৃক্ক যখন কোনো কারণে অকেজো হয়ে যাবে, তাহলে এই যে পরিশ্রুতকরণের কাজটা কে করবে, তাই তো? তখন তোমাদেরকে কি করা হয়, এই ডায়ালাইসিস প্রক্রিয়া কিন্তু একটা কৃত্রিম প্রসেস, যেটা তোমাকে কিন্তু অ্যাপ্লাই করা হয়। ঠিক আছে, তাহলে বলতে পারি এই ডায়ালাইসিস প্রক্রিয়াটাই বৃক্কের যে কাজ, সেই কাজটার প্রতিলিপিকরণ হিসেবে কাজ করে ডায়ালাইসিস প্রক্রিয়া। ঠিক আছে, মানে তার কাজটা কি, রক্ত থেকে বর্জ্য পদার্থগুলোকে পরিশ্রুত করা, ফিল্টার করা, রক্তকে পরিশ্রুত করা, এটাই হচ্ছে মেন কাজ। যে সমস্ত টক্সিন জাতীয় পদার্থ, অতিরিক্ত জল যেসব রক্তের মধ্যে, সেগুলোকে কিন্তু নিঃসরণ করা, বের করে দেওয়ার কাজ হচ্ছে এই ডায়ালাইসিস প্রসেসের। মানে বৃক্কের যে কাজটা, বৃক্ক যদি অকেজো হয়, ঠিক আছে, তখন কিন্তু এই ডায়ালাইসিস প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, রেচনে সাহায্য করে। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে চলো পরের প্রশ্নে। বলছে গমনে সক্ষম একটি উদ্ভিদ। খুব ইন্টারেস্টিং প্রশ্ন না? উদ্ভিদ আবার সে গমন করছে। তো দেখো, জবা, পাতাঝাঁঝি, সূর্য শিশির, ক্লামাইডোমোনাস, এই চারটের মধ্যে কোনটা গমনে সক্ষম? তো মনে রাখবে, ক্লামাইডোমোনাস, ভলভক্স এবং ডায়াটম, এগুলো হচ্ছে গমনে সক্ষম উদ্ভিদ। ক্লিয়ার? আবার দেখো, গমনে অক্ষম প্রাণী আবার সে গমন করতে পারে না। কি কি রয়েছে? স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল, অ্যাসিডিয়া। ঠিক আছে, তাহলে গমনে সক্ষম উদ্ভিদ কি পেলাম? অপশন ডি, ক্লামাইডোমোনাস। ঠিক আছে, এই পাতাঝাঁঝি, সূর্যশীষ, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে পতঙ্গভোজী উদ্ভিদ। পতঙ্গভোজী উদ্ভিদ এগুলো, কলসপত্রী, এগুলো সব কিন্তু পতঙ্গভোজী উদ্ভিদ। ঠিক আছে, চলো পরের প্রশ্নে। বলছে নালীপদ কোন জীবের গমনাঙ্গ? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একটা জায়গা, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার চান্স খুব রয়েছে। তাহলে আমরা বিভিন্ন প্রাণীর গমনাঙ্গগুলো দেখে নিই একটু। দেখো, অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে সিউটোপোডিয়া বা ক্ষণপদ, খুব ইম্পর্টেন্ট। প্যারামেসিয়াম, সিলিয়া, হাইড্রা, দেহকর্ষিকা, কেঁচোর, সিটি বা সিটা, যাই বলো না কেন, শামুকের হচ্ছে মাংসল পদ, তারা মাছের হচ্ছে নালীপদ, মানুষের হচ্ছে পা। তো এই প্রতিটা প্রাণীর গমনাঙ্গ কী কী রয়েছে প্রত্যেকে খুব ভালোভাবে মনে রাখবে। আমি এক জায়গায় তোমার জন্য লিখে রেখেছি। ঠিক আছে, আর এই পিডিএফটা কিন্তু আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে যাবে, তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে নালীপদ কোন জীবের গমনাঙ্গ পেলাম? নালীপদ পেলাম তারা মাছের। তাহলে অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল তো প্রত্যেকের? কী বললাম? তো এই লিস্টটা কিন্তু প্রত্যেকে খুব ভালোভাবে মনে রাখবে, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ। ক্লিয়ার তো? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে কি বলছে দেখো, বলছে মস্তিষ্কের যে অংশ রিলে সেন্টার হিসেবে কাজ করে সেটি কোনটি? সেরিবেলাম, মেডালা, থ্যালামাস, টেকটাম। ঠিক আছে, তো মনে রাখবে রিলে সেন্টার হিসেবে কাজ করে কিন্তু অপশান সি, থ্যালামাস। ঠিক আছে, এই যে উদ্দীপনা বিভিন্ন রকম, চাপ, তাপ, বেদনা, দর্শন, এইসব উদ্দীপনা রিলে স্টেশন রূপে কাজ করে কিন্তু থ্যালামাস। ঠিক আছে, তো মনে রাখবে থ্যালামাস, হাইপোথ্যালামাস, এগুলো সব কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে থ্যালামাস নিচের কোন মস্তিষ্কের অংশ? মনে রাখবে এগুলো কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ। থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে, এগুলো সব কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ। আর হাইপোথ্যালামাসের কাজ কি? দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ, খাদ্য গ্রহণ, দেহের জলসাম্য নিয়ন্ত্রণ, ঠিক আছে, এবং দেহের যে জৈবিক ছন্দ, যেমন এই যে আমরা দিনের বেলায় জেগে থাকি, রাতের বেলায় ঘুমাই, এই যে জৈবিক ছন্দটা, এই সব কিন্তু নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ঠিক আছে, বোঝা গেল? আর টেকটাম, ঠিক আছে, টেকটাম অংশটা কী করে? দর্শন এবং শ্রবণ, এই যে প্রতিবর্ত ক্রিয়াটা, এটা কিন্তু নিয়ন্ত্রণ করে। পেশির টান, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। আর এই টেকটাম কিন্তু মনে রাখবে মধ্য মস্তিষ্কের অংশ। কি বললাম? মধ্য মস্তিষ্কের অংশ টেকটাম। ঠিক আছে, আর গুরু মস্তিষ্ক বা সেরিবেলাম, ঠিক আছে, এগুলো কিন্তু এগুলো কিন্তু সব কিন্তু অগ্র মস্তিষ্কের অংশ। ঠিক আছে, ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে রিলে সেন্টার রূপে কোন অংশটা কাজ করে? অপশান সি, থ্যালামাস। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো,
বলছে মস্তিষ্কের বাইরের আবরণকে কি বলে? সুষুম্না কাণ্ড, সাইন্যাপস, নিউরন এবং অপশন দিতে আছে মেনিনজেস। তো মনে রাখবে মস্তিষ্ক কিন্তু একটা ত্রিস্তরীয় আবরণ দিয়ে ঢাকা থাকে, গাঢ় থাকে। যেমন কি কি, এই যে ডুয়ামেটার, অ্যারাকনয়েড মেটার, পায়ামেটার, ঠিক আছে। এই যে মেনিনজেসটা বললাম, এই মেনিনজেসের 3টে স্তর থাকে, ডুরামেটার, অ্যারাকনয়েড মেটার এবং পায়ামেটার। দেখতে পাচ্ছ এই যে দুই ব্রেনটা হয়, ব্রেনটাকে দেখো গার্ড করে রাখছে, এই যে ব্রেন এটাকে গার্ড করে রাখছে উপরে একটা ত্রিস্তরীয় আবরণ। এইটাকেই কিন্তু এই যে এটাকেই বলা হচ্ছে মেনিনজেস। এই মেনিনজেসটা 3টে স্তরে ভাগ, ডুরামেটার দেখো, অ্যারাকনয়েড মেটার আর পায়ামেটার, ঠিক আছে। এটা গেল। তাহলে মস্তিষ্কের বাইরের আবরণীকে কি বলা হচ্ছে? মেনিনজেস। ক্লিয়ার তো প্রত্যেকে? এবার যদি তোমাদের প্রশ্নে আসে যে ফুসফুসের আবরণী, ফুসফুসের আবরণী, তখন কি বলবে? ফুসফুসের আবরণী হচ্ছে প্লুরা, PLURA, প্লুরা। আর হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের আবরণী কি? এটা তোমরা আমাকে প্রত্যেক কমেন্টে জানাবে, ঠিক আছে। হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। চলো নেক্সট প্রশ্নে। বলছে মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? মানব দেহের দীর্ঘতম কোষ কোনটি? নার্ভ কোষ, রক্তকোষ, পেশিকোষ বা অপশান দিতে আছে শুক্রাণু। তো মনে রাখবে মানব দেহের দীর্ঘতম কোষ হচ্ছে কিন্তু নার্ভ কোষ, ঠিক আছে। যদি পরীক্ষায় থাকতো স্নায়ু কোষ তাহলেও কিন্তু একই জিনিস, বা যদি স্নায়ু কোষ না থেকে থাকতো নিউরন তাহলেও কিন্তু একই হতো, ঠিক আছে। নার্ভ কোষই যা, স্নায়ু কোষই তাই, নিউরনই তাই। তাহলে মানব দেহের দীর্ঘতম কোষ কী পেলাম? স্নায়ু কোষ বা নিউরন বা নার্ভ কোষ, ঠিক আছে। দীর্ঘতম উদ্ভিদ কোষ কি? রেমি গাছের বাকলের তন্তু দীর্ঘতম উদ্ভিদ কোষ। এবার যদি বলে বৃহত্তম প্রাণী কোষ, সেটা হচ্ছে উটপাখির ডিম। বৃহত্তম উদ্ভিদ কোষ সেটা হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। এবার এখান থেকে আরেকটা প্রশ্ন তোমাদের আমি বলছি, বৃহত্তম মানব দেহের বৃহত্তম কোষ, মানব দেহের কিন্তু আমি মেনশন করে দিয়েছি, মানব দেহের বৃহত্তম, মনে রাখবে ডিম্বাণু। আর যদি বলতো মানব দেহের ক্ষুদ্রতম কোষ, শুক্রাণু, ঠিক আছে। বোঝা গেল প্রত্যেকের? ক্লিয়ার তো প্রত্যেকের? কারো কোনো জায়গায় অসুবিধা নেই? এছাড়া এবার এখান থেকে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যেটা কি বলবো, যেটা হলো তোমার এই শুক্রাণু ছাড়াও কিন্তু মনে রাখতে হবে যে অণুচক্রিকা, মানবদের ক্ষুদ্রতম কোষ কিন্তু অণুচক্রিকাকেও ধরা হয়। তাহলে কী কী পেলাম? মানব দেহের দীর্ঘতম কোষ পেলাম স্নায়ু কোষ, মানব দেহের বৃহত্তম কোষ কী পেলাম? বৃহত্তম কোষ পেলাম কিন্তু ডিম্বাণু। আর ক্ষুদ্রতম কোষ কী পেলাম? অণুচক্রিকা বা শুক্রাণু, ঠিক আছে। আর সব থেকে বৃহত্তম কোষ কী পেলাম? উটপাখির ডিম। এবং সব থেকে ক্ষুদ্রতম কোষ তো পাইনি আমরা, তো সব থেকে ক্ষুদ্রতম কোষ হচ্ছে, মনে রাখবে মানবদের নয় কিন্তু ক্ষুদ্রতম জীবকোষ যদি বলে, মনে রাখবে মাইক্রোপ্লাজমা, ঠিক আছে। নোট করে নিও যে ক্ষুদ্রতম জীবকোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। ক্লিয়ার তো প্রত্যেকের? তো এখান থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, খুব কিন্তু ইম্পর্টেন্ট জায়গা। চলো নেক্সট প্রশ্নে। বলছে নিচের কোন ভিটামিনের অভাবে রেটিনায় রড কোষের সংখ্যা কমে যায়? তো দেখো আমরা কি জানি, রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে। তো রেটিনায় রড কোষ কী কাজ করে? কেউ কি জানো রেটিনায় রড কোষ কী কাজ করে? না, এই রড কোষের সংখ্যা যদি কমে যায় তখনই কিন্তু রাতকানা রোগটা দেখা যায়। তাহলে রেটিনায় রড কোষের সংখ্যা কোন ভিটামিনের অভাবে কমবে? রাতকানা কোন ভিটামিনের অভাবে দেখা যায়? রাতকানা দেখা যায় ভিটামিন এর অভাবে। তাহলে ভিটামিন এ কিন্তু উত্তর হবে, ঠিক আছে। যখন রাতকানা রোগটা রেটিনাতে রড কোষের সংখ্যা কমে গেলে ঘটে থাকে, তাহলে এই রাতকানা রোগটা ঘটাচ্ছে কে? ভিটামিন এ, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই ভিটামিন এর অভাবে কিন্তু রেটিনায় রড কোষের সংখ্যা কমে যায়। ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে অপশান এ হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। একটু প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে রয়েছে। আমাদেরকে যদি বলা হতো যে ভিটামিন এর অভাবে কোন রোগ দেখা যায়, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই করে দিতাম রাতকানা রোগ। কিন্তু এখানে প্রশ্নটা ঘুরিয়ে এসেছে যে
রেটিনায় রড কোষের সংখ্যা কমে যায় কোন ভিটামিনের অভাবে? কারণ রেটিনায় রড কোষের সংখ্যা কমলেই রাতকানা রোগ হয়। রাতকানা রোগ তাহলে কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে হয়। তাহলে রড কোষের সংখ্যাও কমবে ভিটামিন এ এর অভাবে। এরপর বোঝা গেছে নিশ্চয়ই প্রত্যেকের। তাহলে অপশন এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আরেকটা জিনিস, ভিটামিন এর অভাবে আরেকটা রোগ দেখা যায়, যেটা হচ্ছে ফিনোডার্মা। এটাও কিন্তু ভিটামিন এর অভাবে হয়। কী রকম হয় রোগটা? টোড ফিনোডার্মা বা টোড স্কিন, ঠিক আছে, টোড স্কিনও বলা হয় অনেক সময়। টোড মানে তো ব্যাং, ঠিক আছে, টোড স্কিন মানে ব্যাঙের যে মতো যে খসখসে স্কিনটা, সেরকম স্কিনে রোগ দেখা যায়, সেটাই হচ্ছে ফিনোডার্মা বা টোড স্কিন। বোঝা গেল? চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? পাতার জালিকাকার শিরাবিন্যাস, প্রধান মূলতন্ত্র, ট্রাইমেরাস পুষ্প এবং অপশান ডিতে আছে চিরজীবী। তো মনে রাখবে একবীজপত্রী উদ্ভিদ এরা প্রধানত কি হয়? বিরুৎ জাতীয় হয়। এরা একবর্ষজীবী বা বহুবর্ষজীবী হয়, ঠিক আছে। অস্থানিক গুচ্ছমূল উপস্থিত, পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়, সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির পাতা থাকে এবং বীজ শস্যর এবং একটিমাত্র বীজপত্র থাকে, নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম বিহীন থাকে এবং এদের আরেকটি বৈশিষ্ট্য সেটি হলো এদের ট্রাইমেরাস পুষ্প থাকে, ঠিক আছে। তিনের গুণিতক বা তিনটে করে কিন্তু এদের স্তবক থাকে, ঠিক আছে, সেই জন্য ট্রাইমেরাস পুষ্প বলা হয়। তো এটা গেল একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য কি? এগুলো প্রধানত বৃক্ষ জাতীয় উদ্ভিদ হয়, ঠিক আছে। এদের প্রধান মূল উপস্থিত থাকে, এই যে বলছে প্রধান মূলতন্ত্র, যেটা কিন্তু একবীজপত্রী উদ্ভিদে থাকে না, ঠিক আছে। জালিকাকার শিরাবিন্যাস দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য দেখো, পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়, ঠিক আছে। এবং পাতা হচ্ছে এদের বিষম পৃষ্ঠ প্রকৃতির, এদের সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির, এদের বিষম পৃষ্ঠ প্রকৃতির, ঠিক আছে। এদের বীজপত্র একটি থাকে, এদের দুটি বীজপত্র থাকে, এদের নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম বিহীন, এদের নালিকা বান্ডিল ক্যাম্বিয়াম যুক্ত। তো এই একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, কারণ এখান থেকে কিন্তু এরকম এদের বৈশিষ্ট্য তুলে দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসার চান্স রয়েছে এবং সেটা ক্যাটাগরি 2তেও কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে। নিজের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য দিয়ে 4টে বৈশিষ্ট্য দিয়ে দিল, 2টোকে 3টে সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটা মনে রাখবে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নে বলছে জাইলেম কোলা প্রধানত সংশ্লিষ্ট নিচের কোন কাজের সঙ্গে, মানে এই 4টে কাজের মধ্যে কোন কাজটা জাইলেম কোলার দ্বারা সংগঠিত হয়ে থাকে? দেখো জাইলেম কোলা কি বলছে, যে জটিল স্থায়ী কোলার মাধ্যমে মূলের সাহায্যে শোষিত জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত হচ্ছে, তাকেই বলা হচ্ছে জাইলেম। আর ফ্লোয়েমটা কি? যে জটিল স্থায়ী কোলা উদ্ভিদের পাতায় উৎপন্ন জৈব খাদ্যটাকে উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করছে, সেটা হচ্ছে ফ্লোয়েম। তাহলে দেখো অপশন এতে কি বলছে? উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত না, জাইলেম কোলা উদ্ভিদের সালোক সংশ্লেষের সঙ্গে জড়িত নয়। অপশন বি কি বলছে? উদ্ভিদের জল এবং খনিজ খাদ্য পরিবহনের সঙ্গে। এটা কিন্তু সঠিক, কেন মূল যে জল এবং খনিজ লবণটা শোষণ করছে সেটাই কিন্তু উদ্ভিদ দিয়ে পরিবাহিত করছে জাইলেম কোলা। তাহলে অপশন বি কিন্তু সঠিক। অপশন সি কি বলছে? উদ্ভিদে উৎপাদিত খাদ্যের সংগ্রহশালা হিসাবে না, যে খাদ্যটা উদ্ভিদ উৎপন্ন করছে সেটা সংগ্রহশালা হিসেবে কিন্তু জাইলেম কাজ করছে না, এবং উদ্ভিদে উৎসেচক পরিবহনের সঙ্গে এটাও কিন্তু নয়। তাহলে অপশন বি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। তাহলে চলো পরের প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলছে সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট কিন্তু, তোমাদের আমি আগেও বলেছিলাম যে রেচনতন্ত্র থেকে এই চ্যাপ্টারগুলো যে উপকারগুলো রয়েছে, উপকারের কাজগুলো তো ইম্পর্টেন্টই, তার সাথে কোন উপকারটা কোন গাছ থেকে পাওয়া যায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে সিঙ্কোনা গাছের ছাল থেকে কিন্তু আমরা এই কুইনাইন পেয়ে থাকি, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, যেটা বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং প্রথম কিন্তু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। তাহলে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত কুইনাইন। ক্লিয়ার প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে কোন খনিজ মৌলের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়? লোহা, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম। তো কোন খনিজ মৌলের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হচ্ছে তোমরা দেখে নিই। দেখো ক্যালসিয়ামে কী করছে? দাঁত ও অস্থি গঠনে সাহায্য করছে, রক্ততঞ্চন ও রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। ফসফরাসও কিন্তু দাঁত ও অস্থি গঠনে সাহায্য করে এবং দেহে অম্ল ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে। সোডিয়াম দেহে জলের সাম্যতা বজায় রাখে, ঠিক আছে, উদ্দীপনা স্নায়ু উদ্দীপনা পরিবহন এবং পেশি সংকোচনে সাহায্য করে।
লোহা, রক্তে লোহিত কণিকায় যে হিমোগ্লোবিন নামক থাকে, সেই হিমোগ্লোবিনের প্রোটিন গঠনে কিন্তু সাহায্য করে লোহা। তাহলে রক্ততঞ্চন ব্যাহত হয় কোন মৌলের অভাবে? ক্যালসিয়াম। অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার তো প্রত্যেকের? চলো পরের প্রশ্নে। বলছে পাকস্থলীর অর্ধপাচিত অর্ধ তরল খাদ্যবস্তুকে কি বলে? কাইম, কাইল, আন্তরিক মণ্ড, ব্যালেন্সড ডায়েট। তোমরা রাখবে পাকস্থলীর অর্ধপাচিত অর্ধ তরল যেসব খাদ্যবস্তু রয়েছে সেটাকে বলা হচ্ছে কাইম, আর ক্ষুদ্রান্তে সম্পূর্ণ পাচিত তরল খাদ্যবস্তুকে বলা হচ্ছে কাইল। ঠিক আছে, একটা হচ্ছে কাইম আর একটা হচ্ছে কাইল। আমাকে জানতে চাইছে পাকস্থলীর অর্ধপাচিত অর্ধতরল খাদ্যবস্তু, তাহলে অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল? আর যদি ক্ষুদ্রান্ত বলতো তাহলে হয়ে যেত কিন্তু কাইল। ক্লিয়ার তো? চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে কুফার কোষ মানব শরীরের কোন অংশে দেখা যায়? ঠিক আছে, কুফার কোষ মানব শরীরের কোন অংশে দেখা যায়? অগ্নাশয়, যকৃৎ, থাইরয়েড এবং অপশন দিতে আছে ক্ষুদ্রান্ত। তো দেখো কুফার কোষ এগুলো কিন্তু যকৃতের মধ্যে অবস্থিত। ঠিক আছে, এগুলো এক প্রকারের ম্যাক্রোফাজ কোষ যা ক্ষতিকর পদার্থ ব্যাকটেরিয়াকে পরিপাক করে। ঠিক আছে, তো এই কুফার কোষগুলি ক্ষতিগ্রস্ত লিভার কোষগুলিকে পুনরুদ্ধার করতেও কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এই যে দেখো যকৃৎ, ঠিক আছে, এই যকৃতের মধ্যেই কিন্তু এই কুফার সেলগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, আর যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি, তখন উত্তর কি হবে? মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি তখন হয়ে যাবে যকৃৎ। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্ষুদ্রতম গ্রন্থি, এটা তো যকৃৎ গেল বৃহত্তম, যদি পরীক্ষায় প্রশ্ন আসে ক্ষুদ্রতম গ্রন্থি, ক্ষুদ্রতম গ্রন্থি বললে হয়ে যাবে পিনিয়াল বডি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে আমাদের দেশ ভারতবর্ষে অপুষ্টির কারণ কি? প্রোটিনের অভাব, ভিটামিন এ এর অভাব, লোহার অভাব, অপশন দিতে আছে এদের সবগুলি। দেখো এদের সবগুলোই কিন্তু আমাদের দেশে অপুষ্টির কারণ। কেন? যদি প্রোটিনের অভাব হয় তাহলে কি হবে? কোয়াশিওকর, ম্যারাসমাস এসব রোগগুলো দেখা যাবে। যদি ভিটামিন এর অভাব হয় কি বললাম? রাতকানা, ফিনোডার্মা এসব রোগগুলো দেখা যাবে। লোহার অভাব হলে আমাদের হিমোগ্লোবিন গঠনে অসুবিধা হবে। ঠিক আছে, তাহলে এই সবগুলোই কিন্তু আমাদের দেশের অপুষ্টির কারণ। কোনো কিছুটাই কিন্তু যদি আমাদের শরীরে ঘাটতি দেখা যায় আমরা কিন্তু নানা রকম রোগে কিন্তু আক্রান্ত হতে পারি। ঠিক আছে, তো উপরের সবগুলোই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে নিম্নলিখিত কোনটি অতিমাত্রিক মৌল নয়? ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম। দেখো আমি অতিমাত্রিক মৌল কোনগুলি এবং স্বল্পমাত্রিক মৌল কোনগুলি লিস্ট করে নিয়েছি। তো বলেছে কোনটি অতিমাত্রিক মৌল নয়, মানে কোনটি স্বল্পমাত্রিক মৌল, এটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তাই তো দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম কিন্তু অতিমাত্রিক মৌল। ক্যালসিয়াম, ক্যালসিয়ামও কিন্তু অতিমাত্রিক মৌল। লোহা, লোহা কিন্তু দেখো স্বল্পমাত্রিক মৌল। পটাশিয়াম, পটাশিয়াম কিন্তু অতিমাত্রিক মৌল। তাহলে আমাকে কি বলেছে? কোনটি অতিমাত্রিক মৌল নয়, মানে কোনটি স্বল্পমাত্রিক মৌল, এটাই কিন্তু জানতে চেয়েছে। তাহলে অপশন সি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। লোহা হচ্ছে অতিমাত্রিক মৌল নয়, এটা হচ্ছে স্বল্পমাত্রিক মৌল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। প্রশ্নে বলছে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয় নিচের কোন আলোতে? ঠিক আছে, তো কোন আলোতে সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ হয়, মানে কোন আলোতে সালোক সংশ্লেষের হার সর্বনিম্ন? দেখো সূর্যালোকে যে 7টি রং আছে তার মধ্যে লাল এবং নীল, লালের দেখো তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং নীলের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম। তো এই আলোকে কিন্তু সালোক সংশ্লেষ অধিক কার্যকরী হয়। ঠিক আছে, এবং অপরদিকে দেখো সবুজ আলোতে কিন্তু সালোক সংশ্লেষের হার কিন্তু সর্বাপেক্ষা কম হয়। তাহলে যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন আসতো সর্বাপেক্ষা বেশি সালোক সংশ্লেষের হার নিচের কোন আলোতে, তখন কি করতে? লাল এবং নীল। ঠিক আছে, লাল এবং নীল বর্ণের আলোতে কিন্তু সালোক সংশ্লেষের হার বেশি হয়, এবং সবুজ বর্ণের যে আলো রয়েছে সবুজ বর্ণের আলোয় কিন্তু সালোক সংশ্লেষের হার সর্বনিম্ন হয়। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে লাল এবং নীল বর্ণের আলোয় সালোক সংশ্লেষের হার অধিক হয় এবং সবুজ বর্ণের আলোয় সালোক সংশ্লেষের হার সর্বাপেক্ষা কম হয়। ঠিক আছে, অপশন সি হলো কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। এবার তোমরা আমাকে বলো যে সালোক সংশ্লেষ মূলত কোথায় হয়? তো মনে রাখবে সালোক সংশ্লেষ মূলত পাতার মেসোফিল ঘোলায় ঘটে, পাতার মেসোফিল ঘোলাতে সালোক সংশ্লেষ ঘটে।
ঠিক আছে, পাতার মেসোবেল গোলাতে মেনলি কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। ক্লিয়ার? এবার আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নেব যে সালোক সংশ্লেষকারী মূল, যে মূল আবার সে সালোক সংশ্লেষ করে কী রকম রয়েছে দেখে নাও। সালোক সংশ্লেষকারী মূল কী কী হবে? গুলঞ্চ, অর্কিড, ঠিক আছে, এদের মূলে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। এবার সালোক সংশ্লেষকারী কাণ্ড কী কী রয়েছে? পুঁই, যদি বলে সালোক সংশ্লেষকারী কাণ্ড, তারপর পুঁই গাছের কাণ্ডটা আমরা লক্ষ্য করেছি সবুজ হয়, তো পুঁই গাছের কাণ্ডে কিন্তু সালোক সংশ্লেষ হয়। ফণিমনসা, লাউ, কুমড়ো, ফণিমনসা এদের কাণ্ডে কিন্তু সালোক সংশ্লেষ ঘটে। ঠিক আছে, আবার দেখো সালোক সংশ্লেষে সক্ষম কিছু ব্যাকটেরিয়া রয়েছে। কি কি? রোডোসিউডোমোনাস, এই জায়গাগুলো কিন্তু ভালো করে নোট করে রাখবে। সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস, ক্লোরোবিয়াম, এগুলো কিন্তু সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, এবার দেখো খুবই ইম্পর্টেন্ট সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ আবার সে সালোক সংশ্লেষে অক্ষম, এরকম এক্সাম্পল কি রয়েছে? স্বর্ণলতা, মনোট্রোপা, এগুলো হচ্ছে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম। তাহলে এই যে এক্সাম্পলগুলো বললাম, এই এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় সম্পন্ন হয়? ঠিক আছে, দেখো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চল রয়েছে এবং গ্রানা অঞ্চল রয়েছে। ঠিক আছে, তো আলোক দশা সম্পন্ন হচ্ছে কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। ঠিক আছে, আর অন্ধকার দশা যদি বলে পরীক্ষাতে, অন্ধকার দশা সম্পন্ন হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে। ঠিক আছে, তাহলে কি বললাম? স্ট্রোমাতে হচ্ছে অন্ধকার আর গ্রানাতে হচ্ছে আলোক। ক্লিয়ার তো? চলো নেক্সট প্রশ্নে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ কোনটি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন যৌগটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রথম উৎপন্ন হয়েছিল? পিজিএ মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, পিজিএলডি ফসফোগ্লিসারালডিহাইড, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এদের পরীক্ষায় কিন্তু পুরো নামগুলো জানতে চাওয়া হতে পারে। আরইউবিপি রাইবিউলোজ বিসফসফেট। ঠিক আছে, তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, যেটা 3 কার্বন যুক্ত একটা যৌগ, যেটাকে এই জন্য একে C3 চক্র বলা হয়। আর যে সকল উদ্ভিদের C3 চক্র সম্পন্ন হয় তাদের C3 উদ্ভিদ বলে, যেমন আম গাছ, ধান গাছ, এগুলো হচ্ছে C3 উদ্ভিদ। আবার এই C3 উদ্ভিদ, C4 উদ্ভিদ, ঠিক আছে, এবং CAM ক্যাম উদ্ভিদ, এগুলোর ব্যাপারটা কিন্তু আমি নেক্সট ক্লাসে নিয়ে আসবো, তখন আরও ভালো করে আলোচনা করে দেবো। ঠিক আছে, আমি আরও প্রশ্ন নিয়ে আসবো। এই তো সবে শুরু হয়েছে সিরিজ, মানে 1000টা প্রশ্ন চলবে, তো সব রকমের প্রশ্ন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে বলছে মানব ষড়যন্ত্রের কোন অংশটিকে অ্যাডামের অ্যাপেল বলা হয়? ফুসফুস, ব্রঙ্কাস, টাকিয়া, ল্যারিংস। তোমরা রাখবে এই ল্যারিংসকে বলা হচ্ছে কিন্তু অ্যাডামের অ্যাপেল। ঠিক আছে, দেখো এই যে অংশটা এই যে এরকম উঁচু হয়ে থাকছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাডামের অ্যাপেল। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ল্যারিংস। ঠিক আছে, এখানে দুটি ভোকাল কর্ড থাকে যেখানে কিন্তু এই শর্ট সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে অপশান ডি হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে কি বলছে দেখো, এটা কিন্তু আজকের সেশনের শেষ প্রশ্ন। অক্সিজেনের অভাবে ত্বক ও মিউকাস পর্দা নীল বর্ণ ধারণ করে, তাহলে সেই রোগকে কি বলবো? হাইপক্সিয়া, সায়ানোসিস, স্লিপ অ্যাপনিয়া, অপশান ডিতে আছে প্লুরিসি। তোমরা রাখবে সেটাকে বলা হবে কিন্তু সায়ানোসিস। অক্সিজেনের অভাবে যখন ত্বক ও মিউকাস পর্দা নীল বর্ণ ধারণ করবে তখন সেই রোগকে বলা হবে সায়ানোসিস। তো হাইপক্সিয়া কি? হাইপক্সিয়া হচ্ছে কোলাকোষে অক্সিজেনের মাত্রা চাহিদার তুলনায় যদি কম হয় তখন সে অবস্থাকে বলবো হাইপক্সিয়া। স্লিপ অ্যাপনিয়া জিনিসটা কি? ঘুমের মধ্যে যে দম বন্ধ হয়ে আসার অবস্থা, সেটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। আর প্লুরিসি ব্যাপারটা কি? প্লুরার সংক্রমণ, এই যে ফুসফুসের পর্দা বললাম প্লুরা, তাদের সংক্রমণ বা প্রদাহজনিত কোনো অবস্থা তৈরি হলে তাকে বলা হচ্ছে প্লুরিসি। ঠিক আছে, তো এই যে অস্বাভাবিকতাগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেকে ভালোভাবে জেনে রাখবে, খুব কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, বোঝা গেল তাহলে প্রত্যেকের কি বললাম? সায়ানোসিস ব্যাপারটা কি, স্লিপ অ্যাপনিয়া কি, হাইপক্সিয়া কি, প্লুরিসি কি, ক্লিয়ার তো প্রত্যেকের? তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024কে লক্ষ্য করে আমাদের তৃতীয় ব্যাচের অ্যাডমিশন কিন্তু এখনও চলছে।
যে ব্যাচটির কোর্স ফি রাখা হয়েছে মাত্র 499 টাকা। ঠিক আছে, যার কোর্স ফি রয়েছে মাত্র 499 টাকা, যার মধ্যে তোমরা প্রতিদিন লাইভ ক্লাস পাবে, সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস পাবে এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট প্লাস ফুল মক টেস্ট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এই 499 টাকার মধ্যে। ঠিক আছে, তো এই কোর্স ডিটেলস সম্পর্কে কারো কিছু জানার থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে জয়েন হয়ে যেও। ঠিক আছে, এছাড়াও যদি কারো আরও এক্সট্রা কোনো কোয়ারিজ থাকে তারা কিন্তু আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।